আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলের প্রতি সালাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। সকলে শুভেচ্ছা নেবেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার প্রক্রিয়া। এই কথাটা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 1898 সালের 241 থেকে 250 ধারায়। 241 ধারার হেডলাইন হচ্ছে মামলা বিচার করার সময় ম্যাজিস্ট্রেট যে সকল পদ্ধতি অনুসরণ করবেন সেটার একটা হেডলাইন দেওয়া হয়েছে 241 ধারায়। 241-এর ক ধারায় বলা হয়েছে যে অব্যাহতির কথা, যে একজন আসামি কখন অব্যাহতির দরখাস্ত দিতে পারবেন এবং ম্যাজিস্ট্রেট কোন পর্যায়ে একজন আসামিকে অব্যাহতি দিতে পারে সেটা বলা হয়েছে 241-এর ক ধারায়। 241-এর ক ধারায় যখন ম্যাজিস্ট্রেটের নিকট আসামিকে হাজির করা হয় তখন ম্যাজিস্ট্রেট আসামিকে হাজির করার সাথে কিন্তু পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন যেটা আছে সেটার যে প্রয়োজনীয় কাগজপত্র এগুলা দেখবেন এবং আসামির কথা শুনবেন, যিনি অভিযোগটা করেছে তার কথা শুনবেন। উক্ত কথা শোনার পরে ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে অভিযোগ বা যার বিরুদ্ধে অভিযোগটা করা হয়েছে অভিযোগ ভিত্তিহীন, তাহলে উক্ত আসামিকে অব্যাহতি দিতে পারেন এবং অব্যাহতি দিলে যিনি ফরিয়া দিয়েছেন তিনি নারাজি পিটিশন দাখিল করতে পারেন। এটা আমরা গত ভিডিওতে বলছিলাম যে একটা নারাজি পিটিশন কখন দাখিল করা যায়। এই যে অব্যাহতি 241-এর ক ধারায় ম্যাজিস্ট্রেট যদি কোনো ব্যক্তিকে অব্যাহতি দেয় তাহলে উক্ত অব্যাহতির বিরুদ্ধে আপনি নারাজি পিটিশন দাখিল করবেন। এখন এই যে অব্যাহতিটা দিবে, এই অব্যাহতি দিতে গেলে একজন ম্যাজিস্ট্রেটের কি কি বিষয়টা ফলো করতে হয় সেটা বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তার প্রদত্ত জবানবন্দি। তদন্তকারী যে কর্মকর্তা আছে তার নিকট প্রাপ্ত যে জবানবন্দি আছে সেটা ম্যাজিস্ট্রেট শুনবেন বা দেখবেন। ফরিয়াদি কর্তৃক মামলার নথি, তথ্যপত্র পেশকৃত কাগজপত্র, অর্থাৎ যিনি ফরিয়াদি বা অভিযোগকারী তিনি যে কাগজপত্র আছেন বা তার বক্তব্যটা আদালত শুনবেন। তারপর হচ্ছে আসামির জবানবন্দি গ্রহণ, আসামি জবানবন্দি অর্থাৎ আসামির বক্তব্যটাও শুনবেন। বাদী ও আসামির বক্তব্য, বাদী এবং আসামি দুজনেরই বক্তব্য শুনবেন। প্রাথমিক তথ্য বিবরণী, অর্থাৎ প্রাথমিক তথ্য বিবরণীটা যে পুলিশ যে প্রাথমিক তথ্য বিবরণীটা এফআইআর দাখিল করে এইটাও দেখবেন। কিন্তু মনে রাখবেন এরকম একটা প্রশ্ন আসে যে 241-এর ক ধারায় অব্যাহতির দরখাস্তের সময় ম্যাজিস্ট্রেট কোন বিষয়গুলো বিবেচনা করবেন না। তবে আসামি কর্তৃক দাখিলকৃত দলিলপত্র এক্ষেত্রে আদালতে বিবেচনা করা যাবে না। আদালত এই বিবেচনায় নেবে না। আসামি যে কাগজপত্র দাখিল করবে এটা আদালত বিবেচনায় নেবে না। আদালত শুধু যেই বিষয়গুলো আমি বললাম যে তদন্তকারী কর্মকর্তার নিকট জবানবন্দি, ফরিয়াদি কর্তৃক মামলার নথিপত্র সহ পেশকৃত কাগজপত্র, আসামির জবানবন্দি গ্রহণ, বাদী ও আসামির বক্তব্য, প্রাথমিক তথ্য বিবরণী এই বিষয়গুলো দেখবেন। কিন্তু আসামির পেশকৃত কোনো কাগজপত্র এক্ষেত্রে দেখা যাবে না। এরপরে এই সময়টাই মূলত আপনি অব্যাহতির দরখাস্তটা দাখিল করতে পারবেন আদালত যদি মনে করে যে আপনি কি অব্যাহতি পাওয়ার যোগ্য বা অভিযোগ ভিত্তিহীন তাহলে আপনাকে 241-এর ক ধারায় আপনাকে অব্যাহতি দিতে পারে। তারপরেরটা হচ্ছে অভিযোগ গঠন। আসামি অপরাধ করেছে বলে প্রতীয়মান হলে ম্যাজিস্ট্রেট অভিযোগ গঠন করে আসামিকে জিজ্ঞাসা করবেন যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ তিনি স্বীকার করেন কি না। 242 ধারায় আসলে বলা হয়েছে যে আমরা আইন আদালতে যারা গেছেন তারা যেদিন আপনার প্রথম শুনানিটা শুরু হয় বা চার্জ ফ্রেম গঠিত হয়, যেদিন এই 242 ধারায় যে চার্জ ফ্রেমটা গঠিত হয় তখন আসামিকে জিজ্ঞেস করে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে, আপনি কি আপনার দোষ স্বীকার করেন না করেন না। তখন আপনি যদি বলেন যে আমি আমার দোষ স্বীকার করি তাহলে উক্ত দোষ স্বীকারের ভিত্তি করে কিন্তু আপনাকে দণ্ড দিতে পারবে। আর যদি বলেন যে মাননীয় আদালত আমি নিষ্কলুষ বা আমি নিরপরাধ, আমি আপনার কাছে ন্যায় বিচার প্রত্যাশী, আমি অপরাধটা করি নাই, তাহলে কিন্তু বিচার কাজ সামনে আগাবে। এই কথাটা বলা হয়েছে 243 ধারায়। তাহলে আমরা কি জানলাম? 241-এর ক ধারা হচ্ছে অব্যাহতি, 242 ধারা হচ্ছে চার্জ গঠন বা চার্জ ফ্রেম গঠন। চার্জ ফ্রেমটা কখন গঠিত হয় সেটা আমরা আলোচনা করলাম। এরপরে দেখব দোষ স্বীকারের পর দণ্ড। 243 ধারায় বলা হয়েছে যে আসামি যদি দোষ স্বীকার করে তখন দণ্ডের কথা বলা হয়েছে 243 ধারায়। যখন আপনাকে জিজ্ঞেস করা হবে চার্জ ফ্রেম গঠনের সময় যে আপনি অভিযোগ স্বীকার করেন না করেন না, আপনি যদি বলেন যে আমি অভিযোগ স্বীকার করি না এবং আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা ভিত্তিহীন বা আমি নিরপরাধ, তখন তো আপনাকে মনে করেন মামলার কাজ সামনে আগাবে। কিন্তু আপনি যদি স্বীকার করেন তখন উক্ত স্বীকারের উপর ভিত্তি করে আপনাকে দণ্ড দিতে পারবে। এটা বলা হয়েছে 243 ধারায়। অর্থাৎ আসামি যদি দোষ স্বীকার করে এই দোষ স্বীকারের উপরে ভিত্তি করে যদি দণ্ড দেয়, যে বিষয়টা আসামি ম্যাজিস্ট্রেট সাহেব নিতে পারেন সেটা হলো 243 ধারায় তাকে দণ্ড দিতে পারেন যদি তিনি তার দোষ স্বীকার করেন। অভিযোগ অস্বীকার করার পদ্ধতি, একটা অভিযোগ অস্বীকার করার কী পদ্ধতিতে করবেন সেটা বলা হয়েছে 244 ধারায়। 244 ধারায় বলেছে ম্যাজিস্ট্রেট যদি পূর্ব ধারার মধ্যে আসামিকে দণ্ডিত না করে
বা আসামি যদি একটুরূপ স্বীকারোক্তি না করে তাহলে ম্যাজিস্ট্রেট ফরিয়াদি যদি থাকে বক্তব্য শুনবেন এবং বাদীপক্ষের সমর্থনে প্রদত্ত সকল সাক্ষ্য গ্রহণ করবেন এবং আসামির বক্তব্য শ্রবণ করবেন, আত্মপক্ষ সমর্থনে তার প্রদত্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবেন। তবে শর্ত থাকে যে কোন আদালত যখন নালিশ করে তখন ম্যাজিস্ট্রেট ফরিয়াদি হিসেবে তাহা বক্তব্য শুনিতে বাধ্য হবেন না। এখানে শর্তটা কী দিছে দেখেন। তবে শর্ত থাকে যে আদালত যখন নালিশ করে তখন ম্যাজিস্ট্রেট ফরিয়াদি হিসেবে তার কাহারও বক্তব্য শুনিতে বাধ্য হবেন না। ম্যাজিস্ট্রেট যদি উপযুক্ত মনে করেন তাহলে ফরিয়াদি এবং আসামির দরখাস্তের একটি সাক্ষীর প্রতি হাজির হওয়ার জন্য বস্তু হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন ইস্যু করতে পারেন। যে কি পদ্ধতিতে আপনি অভিযোগটা যদি অস্বীকার করেন তাহলে কি পদ্ধতিতে আগাবে, এই কথাটাই মূলত একটু আইনের ভাষায় বলছে, একটু কঠিন করে বলছে, বুঝতে আশা করি অসুবিধা হয়েছে। এটা বিস্তারিত তো বললে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি বিস্তারিত বললাম না। তারপরে বলা হয়েছে খালাসের কথা বলা হয়েছে 245 ধারায়। ম্যাজিস্ট্রেট 244 দ্বারা উল্লেখিত সাক্ষ্য এবং খালাসটা কখন দেয় একটু দেখেন। অব্যাহতি এবং খালাসটা দেখি। অব্যাহতিটা দেয় হচ্ছে একটি মামলার যখন চার্জ ফ্রেম গঠিত হয় বা 241 ক দ্বারায় যখন চার্জ ফ্রেম গঠন করার আগে কিন্তু আসামি অব্যাহতি দরখাস্ত দিতে পারে এবং ম্যাজিস্ট্রেট উক্ত অব্যাহতি দরখাস্ত গ্রহণ করে 241 ক দ্বারায় তাকে অব্যাহতি দিতে পারেন। এটা কিন্তু মামলা শেষ না, মামলা শুরু মাত্র। কিন্তু খালাসের বিষয়টা আছে শেষে, যখন আপনার বিরুদ্ধে মামলাটা ট্রায়াল স্টেজে হয়ে যাবে, আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হবে, এই সাক্ষ্য প্রমাণে যদি আপনি দোষী সাব্যস্ত হন তখনই কিন্তু বা তখন আপনাকে সাজা দিতে পারবে। আবার যদি আপনি নিষ্কলুষ বা নিরপরাধ প্রমাণিত হন তাহলে আপনাকে খালাস দিতে পারে। ম্যাজিস্ট্রেট আদালত মূলত খালাস দেয় 245 ধারায়। 245 ধারায় কী বলছে আমরা একটু সংক্ষেপে দেখি। বলা হয়েছে ম্যাজিস্ট্রেট 244 দ্বারা উল্লেখিত সাক্ষ্য ও গ্রহণ করে তিনি স্বতঃস্ফূর্ত হয়ে যে অতিরিক্ত সাক্ষ্য যদি থাকে হাজির করতে বলে এবং তা গ্রহণ করে। তিনি যদি উপযুক্ত মনে করেন তাহলে ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করে আসামিকে নির্দোষ বলে সাব্যস্ত করবেন, তাহলে তিনি খালাস আদেশ লিপিবদ্ধ করবেন। শাস্তি, যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 349 বিধান অনুসরণে অগ্রসর না হয় আসামিকে দোষী সাব্যস্ত করেন তবে তিনি আসামি আইন অনুসারে দণ্ড দিবেন। অর্থাৎ আসামি নির্দোষ প্রমাণিত হলে আসামি খালাস পাবে, কিন্তু অপরাধী প্রমাণিত হলে বিচার আসামিকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে পারেন। এই কথাটাই বলা হয়েছে। বিচারক যদি আমি যেটা বলছি যে বিচারক যদি সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে যদি দেখেন যে আসামির বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বা আসামি নিষ্কলুষ নিরপরাধ তাহলে তাকে 245 ধারায় খালাস আদেশ দিতে পারেন। এই ছিল আজকে আমার আলোচনাটা মূলত 250 ধারা পর্যন্ত করার কথা। 250 ধারা পর্যন্ত যদি করি তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি আপলোড দিতে পারবো না, তাই করলাম না। নেক্সট ভিডিওতে আমরা পরের পার্টটা আলোচনা করব। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আইন মানবেন, অন্যকে মানার জন্য উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।